গুড মর্নিং সকলকে। আমি শিলিগুড়ি তেরাই বিএড কলেজের টিচার্স ট্রেনিং রিঙ্কি দাস, বিএড সেকেন্ড সেমিস্টার। আমার মেথড সাবজেক্ট জীবন বিজ্ঞান। আজকে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী জীবন বিজ্ঞান ও পরিবেশের একটি 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। কি পড়েছি? দ্বিসংকর কাকে বলে? দ্বিসংকর পরীক্ষাটি চেকার বোর্ডের মাধ্যমে করেছি। চেকার বোর্ডে F1 জেনারেশন, F2 জেনারেশন এবং তার থেকে ফেনোটাইপ এবং জেনোটাইপের অনুপাত নির্ণয় করেছি। তাহলে আজকের আমাদের পাঠ কি? আজকের পাঠ হলো কোষ চক্র। কোষ চক্র কাকে বলে? আমরা সকলেই জানি মানব দেহের কোষ আছে। কি কোষ? স্নায়ু কোষ আছে, পেশি কোষ আছে। এগুলো কি? এই যে আমি কোষগুলোর নাম বললাম, স্নায়ু কোষ, তারপরে হলো পেশি কোষ। এই কোষগুলোর কি? এই কোষগুলো বিভাজিত হয় না। আজকে আমরা যে কোষগুলো নিয়ে আলোচনা করব সেই কোষগুলো বিভাজিত হয়। কোষ চক্র কি? কোষ চক্র হলো কোষ বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার যে দশা, এই চক্রাকার দশাকে বলা হয় কোষ চক্র। অর্থাৎ একটা কোষ থেকে কি হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় হবে এবং বড় হওয়ার পর তারপরে বিভাজিত হয়ে যাবে, 2টি বা 4টি কোষে বিভাজিত হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা দ্বারা হচ্ছে, চক্রাকার যে প্রক্রিয়াটা দ্বারা হচ্ছে, এইকেই বলা হয় হচ্ছে কোষ চক্র। কোষ চক্র। কোষ চক্র বলতে আমরা যেটা বুঝি কি, একটা নতুন কোষ তৈরি হয়, সেই কোষটি বৃদ্ধি পায় অর্থাৎ বড় হয় এবং তারপরে কোষটি 2টি অথবা 4টি কোষে বিভাজিত হয়ে যায়। তাহলে আমরা এই পুরো চক্রটাকে আমরা কি বলবো? কোষ চক্র। তাহলে কি হচ্ছে, কি স্টেপ হচ্ছে? প্রথমে একটি নতুন কোষ তৈরি হবে, সেই কোষটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে অর্থাৎ বড় হবে এবং তারপরেই বিভাজিত হয়ে যাবে 2টি অথবা 4টি কোষে। এই যে পুরো চক্রটা, একেই বলা হয় হচ্ছে কোষ চক্র। কোষ চক্রের যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, একে বলা হয় এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ। এই ফেজে কোষটা বিভাজিত হতে থাকে। আর যে বাকি অংশটা দেখছো তোমরা, G1, S, G2, এই পুরো অংশটার একটা সাধারণ নাম আছে। একে বলা হয় হচ্ছে ইন্টারফেজ। একে বলা হয় ইন্টারফেজ। এই দশায় কি হয়? এই দশায় কোষ বিভাজন ছাড়া আর যা করণীয় থাকে সব এই ইন্টারফেজ দশায় হয়। এই ইন্টারফেজ দশাটি আবার 3টি ভাগ আছে, G1, S এবং G2। G1 দশায় কি হয়? G1 দশায় অনেকগুলো কোষ, সেই কোষগুলো বিভাজিত হবে কি না সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। কি করে? কিছু এনজাইম, কিছু রিসেপ্টরের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোন কোষটি বিভাজিত হবে। যেমন তোমরা দেখো এখানে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলির মধ্যে কোন কোষটি বিভাজিত হবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে কে? G1। তারপরে কি হয়? তারপরে কোষগুলি বৃদ্ধি পায়, অর্থাৎ যে নতুন কোষগুলি হলো সেই কোষগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে নতুন কোষ বিভাজনের জন্য। এই প্রস্তুতিকরণের আর একটা রয়েছে, সেটা হলো প্রতিলিপনের প্রস্তুতি অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন আমরা সকলেই জানি কি হয়? একটা ডিএনএ থেকে অনেকগুলি অর্থাৎ দ্বিগুণ ডিএনএ তৈরি হয়। এই যে তৈরি হচ্ছে সেই প্রতিলিপনের প্রস্তুতিটা, দ্বিগুণ হওয়ার যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটা নেয় হচ্ছে G1। এরপরে আমরা দেখব এস দশা। এই এস দশা শব্দটি সিনথেসিস শব্দটি থেকে এসেছে। এই এস দশার মূল কাজই হলো ডিএনএ রেপ্লিকেশন করা, অর্থাৎ ডিএনএটাকে দ্বিগুণ করে দেওয়া। কারণ আমরা যখন দেখেছি যে একটি কোষে যখন ডিএনএ ছিল, তার এই
দুটা ডিএনএরই প্রয়োজন ছিল। যখন এই কোষটি বিভাজিত হবে দুটি কোষে, তখন তার কি হবে, তখন এখানে এই কোষে একটি এবং এই কোষে একটি ডিএনএ চলে যাবে। তাহলে কি এই কোষটাতে সেই পরিমাণ মতো ডিএনএ পাচ্ছে না। তাহলে যদি আমরা ডিএনএ রেপ্লিকেশন করি তাহলে এখানে 4টি ডিএনএ তৈরি হলো। তাহলে এখানে কোষ যখন বিভাজিত হয়ে যাবে, অপত্য কোষে তৈরি হবে, উৎপন্ন হবে, তখন কি হবে, এখানে দুটি। তাহলে আমরা কি হব, তাহলে জন্মিত যে জন্যুটা, সেই জন্মিত জন্যু থেকে আমরা জন্মিত জন্যুর একদম অনুরূপ আমরা অপত্য জন্যুটি পাবো। তাহলে এই এস দশাটি অর্থাৎ সিনথেসিস, এই দশার মূল কাজই হলো কি, ডিএনএ রেপ্লিকেশন করা। এরপরে আমরা দেখব G2 ফেজ। G2 ফেজের প্রথমেই যেটা হয় সেটা হলো পরিবেশ লক্ষ্য করা হয়। আমরা দেখলাম যে ডিএনএ রেপ্লিকেশন হলো। ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর কোষটি কীরকম পরিবেশ দরকার, কীরকম পরিবেশ কোষটি যে বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধি পাওয়ার জন্য কীরকম পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটা তৈরি করাই হলো G2-র প্রথম কাজ। তাহলে G2-র প্রথম কাজটা কি, একটা অনুকূল পরিবেশ লক্ষ্য করা, তৈরি করা। সে অনুকূল পরিবেশটা তৈরি করাই G2-র হলো প্রথম কাজ। তারপরেই যেটা করে সেটা হলো এটিপি তৈরি করে। অর্থাৎ আমরা জানি যে কোষ বিভাজনের জন্য প্রচুর পরিমাণে এটিপির প্রয়োজন, তাই এটিপি তৈরি করে। তারপরেই হলো মাইটোটিউবুল এর উপাদান তৈরি হয়। মাইটোটিউবুলের উপাদান কখন তৈরি হয়, যখন কোষটির মধ্যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, তখন এই মাইটোটিউবুলের উপাদানগুলি তৈরি হয়। এই উপাদানগুলি তৈরির ফলে কি হয়, কোষটি আরও বড় হতে থাকে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। তারপরে কি হয়, তারপরে হলো MPF অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা কি করে, এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা একটা নির্দিষ্ট জিনকে চিহ্নিত করে, যেই কোষটি হলো কি কোষ বিভাজনের জন্য প্রস্তুত করে, পুরোপুরিভাবে প্রস্তুত করে সেই কোষটি বিভাজিতর জন্য। তাহলে হলো G2 দশায় কি হলো, প্রথমে হলো অনুকূল একটা পরিবেশ তৈরি করলো। এই অনুকূল পরিবেশটা যতক্ষণ না অবধি তৈরি হবে, এই G2 দশাটি কিন্তু হতেই থাকবে। তারপরে এটিপি তৈরি হবে, মাইটোটিউবুলের উপাদান তৈরি হবে। তারপরে MPF এই ফ্যাক্টরটা কি করবে, কোষ বিভাজনের জন্য সেই নির্দিষ্ট কোষটিকে কি করবে, প্রস্তুত করবে। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব মাইটোটিক ফেজ। এটি চক্রের শুরুতে আমি তোমাদের বললাম, মাইটোটিক ফেজে কি হয়, কোষ বিভাজন ঘটে। অর্থাৎ আমরা G2 দশার লাস্টে কি দেখলাম, যে MPF বলে যে একটা ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টরটা কি করে, এই ফ্যাক্টরটি নির্দিষ্ট একটি কোষকে নির্বাচন করে, যে কোষটিকে তৈরি করে, সেই কোষটিকে তৈরি করে কোষ বিভাজনের জন্য। সেই কোষটি হলো মাইটোটিক ফেজে গিয়ে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে বিভাজিত হয়। বিভাজনের পর কি ঘটে, ঘটার পর এই যে এতটুকুন হলো মাইটোটিক ফেজ, এটা ঘটার পর তারপরে ইন্টারফেজ না, এই দুটার মাঝখানে একটা জিনিস ঘটে। সেটা কি, সেটা হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি ঘটে, সাইটোকাইনেসিসে কি ঘটে, মাইটোটিক ফেজের যে লাস্টে টেলোফেজ দশায় কি হয়, টেলোফেজ দশায় দুটি কোষ তৈরি হয় নিউক্লিয়াসযুক্ত। সাইটোকাইনেসিসে এই দুটো কোষ কি হয়ে যায়, দুটো আলাদা কোষে তৈরি করে। সাইটোকাইনেসিস কি করে, দুটো আলাদা কোষে তৈরি করে। এই কোষটি আবার কি হবে, ইন্টারফেজ দশায় আসবে। ইন্টারফেজ দশায় এসে G1, S, G2 দশার মাধ্যমে আবার কি হয়ে যাবে, কোষ বিভাজন ঘটবে মাইটোটিক কোষে গিয়ে। এবং তোমাদের বলি যে হলো এই G2 দশাটি চলতেই থাকবে যতক্ষণ না অবধি একটি অনুকূল পরিবেশ তৈরি হয়। তাহলে আমরা
চক্রটার মধ্যে কি কি দেখলাম? মাইটোটিক ফেজ, ইন্টারফেজ, ইন্টারফেজের 3টি দশা দেখলাম, G1, S, G2। এরপরে আমরা কোষ চক্রের গুরুত্ব জানব। গুরুত্ব কি? 1 নম্বর হলো কোষ চক্র একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। 2 নম্বর হলো কোষ চক্র বিভিন্ন যে দশা রয়েছে G1, S, G2, মেটাফেজ, এই দশাগুলো যদি নিয়ন্ত্রণ নষ্ট করে তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা টিউমার সৃষ্টি করে। পরবর্তীকালে এটি ক্যান্সারে পরিণত হয়। 3 নম্বর কি? 3 নম্বর হলো স্নায়ু কোষ, পেশি কোষ, এই কোষগুলো কি হয় না? বিভাজন হয় না। তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? কোষচক্রের সংজ্ঞা, কোষচক্রের পর্যায়, ইন্টারফেজ, মেটাফেজ, ইন্টারফেজের হলো 3টি দশা, G1, S, G2, আর হলো মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজের হলো প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ আর টেলোফেজ। আর হলো সাইটোকাইনেসিস পড়লাম, সাইটোকাইনেসিসের দশায় কি কি ঘটে, আর হলো কোষচক্রের গুরুত্ব পড়লাম। এবার তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দেব, যেটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। লেখো। ক নাম্বার হলো কোষচক্রের সংজ্ঞা, জ্ঞানমূলক। খ নাম্বার কোন কোষ বিভাজিত হয় না, বোধমূলক। গ নাম্বার কোষচক্রটি বর্ণনা করো, প্রয়োগমূলক। তাহলে তোমাদের যে 3টি আমি হোমওয়ার্ক দিলাম সেটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। আমি আমার নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।